তরুবর পঞ্চবিডাল চঞ্চল চিয়ে পৈঠকাল দৃঢ় করিও মহাশুভ পরিমাণ লুই ভনৈ গুরু পুচ্ছিও যান। এই লাইনগুলি শোনেননি এরকম লোক হয়তো খুব কমই আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। তো যেই লাইনগুলো নিয়ে আমি একটু আগে বললাম, সেই লাইনগুলো যেখানে লেখা আছে সেই টপিক নিয়ে আসলে আজকে আমরা আলোচনা করব। তো আজকে আমাদের যেই বাংলা সাহিত্য বিষয়ের তৃতীয় ভিডিও। তো এই ভিডিওতে আমরা বাংলা সাহিত্যের প্রাচীন যুগ অর্থাৎ চোরজাপট সম্পর্কে যাবতীয় বিষয় দিয়ে জানব। তো আমি সব কিছুই এই ভিডিওতে কভার করার চেষ্টা করেছি, আশা করি সব কিছুই আপনারা জানতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি। তাহলে আমরা মোটামুটি এই টপিকগুলো যেটা আপনারা দেখতে পাচ্ছেন এই টপিকগুলো আমরা আজকে জানার চেষ্টা করব। প্রথম হচ্ছে আমরা প্রাচীন যুগের যে সাহিত্য নিদর্শন সমূহ আছে, শুধু চর্যাপদই প্রাচীন যুগের সাহিত্য নিদর্শন তা না, আরও আছে, সেগুলো নিয়ে জানবো। চর্যাপদ কিভাবে আবিষ্কার হলো সেটা নিয়ে একটু জানবো। চর্যাপদ আসলে কি, কখন রচনা হয়েছিল, কিভাবে নামকরণ হলো, এর ভাষা আসলে কি, চর্যাপদের পদ বা যাকে আমরা বলি গান বা কবিতা, এবং যেই পদকর্তাগণ আছে যারা হচ্ছে সিদ্ধাচার্য বা আমাদের সহজিয়া বৌদ্ধ যেই ভিক্ষুগণ, তাদের সম্পর্কে বিস্তারিত জানবো। এবং চর্যাপদের আলোচনা কিছু গ্রন্থ আছে, সেই আলোচনা গ্রন্থ সমূহ নিয়ে জানব। এখন আসুন তাহলে প্রাচীন যুগের সাহিত্য কী কী ছিল। আসলে প্রাচীন যুগের সাহিত্য অনেক কিছুই ছিল অলিখিতভাবে, যেমন ছড়া ছিল, তখন প্রবাদ ছিল, গান ছিল, রূপকথা ছিল। এই জিনিসগুলো তখন তো আসলে ওইভাবে পেপার বা কাগজপত্র আবিষ্কার হয়নি, সে কারণে তখন আসলে লিখিত হয়নি। এই কারণে ওগুলো সম্পর্কে আসলে আমাদের ধারণা কম। তবে যদি লিখিত নিদর্শনের কথা বলি, বিভিন্ন তালপাতা বা অন্য কোনো পাথরে বা অন্য কিছুতে খোদাই করা এই টাইপের লিখিত একমাত্র নিদর্শন হচ্ছে চর্যাপদ। তো চর্যাপদের নাম শোনেননি এরকম বাঙালি হয়তো পৃথিবীতে নেই। তো এই চর্যাপদ নিয়েই যাবতীয় বিষয় দিয়ে আমরা আলোচনা করব, কারণ বাকি যে বিষয়গুলো আছে ছড়া, প্রবাদ, রূপকথা, এগুলো কিন্তু অন্য সময়ে বা সাহিত্যের অন্যান্য যুগসমূহেও ছিল, কিন্তু চর্যাপদ একমাত্র লিখিত নিদর্শন যেহেতু, এবং বিসিএস পরীক্ষায় কিন্তু 1 থেকে 2 মার্ক নিশ্চিত এখান থেকে আসবেই, মাস্ট। আমরা জানি যে প্রাচীন যুগ থেকে আর মধ্যযুগ থেকে মোট 5 মার্ক আসে, তার ভিতরে কিন্তু দুই মার্কই প্রায় চর্যাপদ থেকে আসে, এবং বাকি যে 3 মার্ক সেই 3 মার্ক আসে হচ্ছে মধ্যযুগ থেকে। তো চলুন তাহলে চর্যাপদের আবিষ্কার থেকে আমরা শুরু করি। তো চর্যাপদের আবিষ্কার নিয়ে আলোচনা করার আগে একজন লোক সম্পর্কে একটু জেনে রাখুন। একজন অনেক সম্পর্কে জানা লাগবে, তবে ইনার সম্পর্কে প্রথমে জানুন। এই ভদ্রলোক যাকে দেখছেন ইনি হচ্ছেন রাজা রাজেন্দ্রলাল মিত্র। এই রাজা রাজেন্দ্রলাল মিত্র 1882 সালে তিনি কলকাতায় 22 সালে কলকাতায় জন্মগ্রহণ করেন এবং 1891 সালে তিনি কলকাতাতেই মৃত্যুবরণ করেন। তো তিনি একজন প্রাচ্য ভাষাবিদ ছিলেন। তো তার সাথে সব থেকে বেশি যেটি জড়িত আছে সেটি হচ্ছে আমাদের এশিয়াটিক সোসাইটির নাম, ঠিক আছে। তো এই এশিয়াটিক সোসাইটি থেকে তিনি, এই রাজেন্দ্রলাল মিত্র 1882 সালে, সালটা মনে রাখবেন, 1882 সালে তার নেপালে বিভিন্ন গবেষণা করে যেই বৌদ্ধ পুঁথিসমূহ সংগ্রহণ করেন সেইগুলো এশিয়াটিক সোসাইটি থেকে প্রকাশ করেন। তো তখন তিনি এশিয়াটিক সোসাইটি থেকে এই পুঁথিগুলো প্রকাশ করেন, এটির নাম তিনি দিয়েছিলেন দ্য সংস্কৃত বুদ্ধিস্ট লিটারেচার অফ নেপাল, মানে নেপালের সংস্কৃত বৌদ্ধ পুঁথিসমূহ। ওকে। তো তার যখন মৃত্যু হয়, তার মৃত্যুর পরে ব্রিটিশ সরকার যারা ছিল সেই ব্রিটিশ সরকার বাংলা, বিহার, আসাম ও উড়িষ্যার প্রাচীন যেই পুঁথিসমূহ ছিল সেগুলো সংগ্রহের দায়িত্ব দেন পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রীকে। তাহলে এখন হরপ্রসাদ শাস্ত্রী নিয়ে আমাদের অল্প জানা লাগবে। তো চর্যাপদের আবিষ্কারক হিসেবেই ধরা হয় কিন্তু হরপ্রসাদ শাস্ত্রীকে, কারণ চর্যাপদ প্রকাশ বলুন বা নেপাল থেকে সেগুলো সংগ্রহ বলুন, আবিষ্কার বলুন, সব কিছু কিন্তু এই হরপ্রসাদ শাস্ত্রীই করেছেন। তো এই হরপ্রসাদ শাস্ত্রী সম্পর্কে ডিটেলস আমাদের জানা লাগবে এবং খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য জানা। এই হরপ্রসাদ শাস্ত্রী 1853 সালে জন্মগ্রহণ করেন, তৎকালীন আমাদের বাংলাদেশের কুমিরা, খুলনা, ওকে, মানে খুলনার কুমিরা জন্মগ্রহণ করেন। আর এটা হচ্ছে ব্রিটিশ ভারতের অন্তর্ভুক্ত ছিল তখন, তাই না? তো তিনি 17ই নভেম্বর 1931 সালে, এত নভেম্বর বা তারিখ মনে রাখা লাগবে না, শুধু দুইটা জিনিস মনে রাখবেন, একটা হচ্ছে 1853 সালে জন্ম এবং 1931 সালে তার হচ্ছে মৃত্যু। তিনি একাধারে ঔপন্যাসিক ছিলেন, পুঁথি সংগ্রাহক ছিলেন, ভারততত্ত্ববিদ ছিলেন এবং সংস্কৃতি বিশারদ ছিলেন। এবং তার কিছু উল্লেখযোগ্য কাজ আছে, সেগুলো হচ্ছে আমাদের জানা লাগবে। তিনি বাল্মীকির জয়,
মেঘদূত ব্যাখ্যা, বেনের মেয়ে, কাঞ্চনমালা, তৈল, সচিত্র রামায়ণ, প্রাচীন বাংলার গৌরব, বৌদ্ধ ধর্ম, এইসব রচনাবলী কিন্তু তিনি রচনা করেছেন। এবং তার 3-4টার মতো উপাধি আছে, সবগুলো আমাদের জানা লাগবে। তিনি সিআই উপাধি পেয়েছিলেন ব্রিটিশ সরকার থেকে 1911 সালে। রয়্যাল এশিয়াটিক সোসাইটির সম্মানিত সদস্য নির্বাচিত হয়েছিলেন এবং 2বারের কিন্তু তিনি প্রেসিডেন্টও ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় 1927 সালে থেকে ডিলিট উপাধি প্রদান করেন। তাছাড়াও তার আরও 2টি উপাধি ছিল, যে 2টি উপাধি সব থেকে বেশি পরিচিত আমাদের কাছে। একটি হচ্ছে শাস্ত্রী আর একটি হচ্ছে মহামহোপাধ্যায়। তো এই পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রীর আসল নাম ছিল হচ্ছে হরপ্রসাদ ভট্টাচার্য। তবে 1877 সালে যখন তিনি বিএ সম্মান পাশ করেন ফার্স্ট ক্লাস পেয়ে আমাদের যেই সংস্কৃত কলেজ কলকাতা, সেখান থেকে, তারপরে সেখানে এমএ ক্লাসে ভর্তি হন এবং তিনি একমাত্র সে বছর আসলে এই ফার্স্ট ক্লাস পেয়েছিলেন, যার কারণে সংস্কৃত কলেজ থেকে তাকে শাস্ত্রী উপাধি দেওয়া হয়। এবং তার যে মহামহোপাধ্যায়, এই মহামহোপাধ্যায় উপাধি তিনি 1898 সালে পেয়েছিলেন ভারত সরকার থেকে, এবং এটি ছিল এশিয়াটিক সোসাইটিতে তার অবদানের কারণে। এবং তিনি আমাদের যে ঢাকা বিশ্ববিদ্যালয়, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন যেই বাংলা এবং সংস্কৃত বিভাগ, তার চেয়ারম্যান ছিলেন এবং অধ্যাপক ছিলেন, এবং এটি ছিল 1921 থেকে 1924 সাল পর্যন্ত। অধ্যাপনা সরকারি চাকরির পাশাপাশি তিনি অনেক বছর যাবৎ কিন্তু এশিয়াটিক সোসাইটির সভাপতি, তারপর অনেক বছর বঙ্গীয় সাহিত্য পরিষদের সভাপতি, লন্ডনের রয়্যাল এশিয়াটিক সোসাইটির সম্মানিত সদস্যও ছিলেন। এবং তিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার সাথেই কিন্তু একই জায়গায় থাকতেন, এবং বলা হয়ে থাকে তিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছাত্রও ছিলেন। তিনি রাজেন্দ্রলালের দ্য সংস্কৃত বুদ্ধিস্ট লিটারেচার অব নেপালের যে গ্রন্থ, এই গ্রন্থে সংকলিত যে বৌদ্ধ পুরাণ, এই পুরাণগুলির কিন্তু অনুবাদ শুরু করেন। এবং এশিয়াটিক সোসাইটিতে তিনি আসলে লাল যিনি ছিলেন, এই রাজেন্দ্রলালের তিনি সহকারী ছিলেন। এবং রাজেন্দ্রলালের মৃত্যুর পর এশিয়াটিক সোসাইটিতে সংস্কৃতি পুঁথি অন্বেষণ বিভাগের তিনি পরিচালক হন। এবং অল্প কিছু সহকারী নিয়ে তিনি কিন্তু এশিয়াটিক সোসাইটি প্রায় 10,000 পুঁথির ক্যাটালগ প্রস্তুত করেন। এবং এই ক্যাটালগের নাম ছিল আ ক্যাটালগ অফ পাম লিফ অ্যান্ড সিলেক্টেড পেপার এমএসএস বিলঙ্গিং টু দ্য দরবার লাইব্রেরি, নেপাল। এবং সংস্কৃত পুঁথি নিয়ে চর্চা করতে করতে আসলে হরপ্রসাদ শাস্ত্রীর বাংলা পুঁথির বিষয়ে আগ্রহ হয়ে ওঠেন, এবং এই পুঁথি সংগ্রহের জন্য তিনি কিন্তু 4বার নেপাল ভ্রমণ করেন। প্রথমবার ছিল হচ্ছে 1897, তারপর 1898, এই 97 লিখে ফেলেছি ভুল করে, এটা 98 হবে, ওকে, 98, এবং তৃতীয়বার ছিল 1907 সালে। এবং এই 1907 সালেই কিন্তু তিনি নেপালের রাজ দরবারের গ্রন্থাগার মানে দ্য রয়্যাল লাইব্রেরি থেকে 4টি নতুন পুঁথির সন্ধান পান। এবং তারপরে 1922 সালে তিনি কিন্তু আরেকবার নেপাল ভ্রমণ করেছিলেন। ওকে, তো এই রয়্যাল লাইব্রেরির নাম মনে রাখবেন এবং 4টি পুঁথির নাম আমাদের মনে রাখা লাগবে। এই 4টি পুঁথির প্রথমটি ছিল হচ্ছে চর্য বিনিশ্চয়, যেটাকে আমরা চর্যাপদ বলে থাকি, সেটি, ওকে, চর্যাপদ। দ্বিতীয়টা ছিল হচ্ছে সরহপাদের দোহা, তৃতীয়টি হচ্ছে কৃষ্ণপদের দোহা, এবং তারপর হচ্ছে ডাকার্ণব। তো এর মধ্যে শুধুমাত্র চর্যাপদই কিন্তু বাংলা ভাষায় রচিত ছিল, বাকি যে 3টি মানে সরহপদের দোহা, কৃষ্ণপদের দোহা এবং ডাকার্ণব, এই 3টি হচ্ছে আমাদের অপভ্রংশ ভাষায় রচিত। এবং এই কৃষ্ণপদের দোহা এবং সরহপদের দোহা, এই দুইটিকে একত্রে আমরা বলে থাকি হচ্ছে দোহাকোষ। তিনি 1915 সালে এশিয়াটিক সোসাইটি থেকে নেপালে প্রাপ্ত তালপাতার যে পুঁথি, সেগুলোর একটি ক্যাটালগ প্রস্তুত করেন, যেটি একটু আগেই বললাম, যা আ ক্যাটালগ অফ পাম লিফ অ্যান্ড সিলেক্টেড পেপার এমএসএস বিলঙ্গিং টু দ্য দরবার লাইব্রেরি, নেপাল। পরবর্তীতে 1916 সালে, যেটি হচ্ছে 1323 বঙ্গাব্দ, এই বছরটাতে তিনি তারই সম্পাদনায় বঙ্গীয় যে সাহিত্য পরিষদ, সেখান থেকে 1000 বছরের পুরানো বাংলা ভাষায় বৌদ্ধগান ও দোহা, এই শিরোনামে একটি সংকলন তিনি বের করেছিলেন। ঠিক আছে, তো এইখান থেকেই এই যেই 1000 বছরের পুরানো বাংলা ভাষায় বৌদ্ধগান ও দোহা, এটি কিন্তু আমাদের সেই চর্যাপদ। তো এভাবেই আসলে আমাদের চর্যাপদ হচ্ছে আবিষ্কার হলো। ঠিক আছে, তাহলে আমরা জানলাম রাজেন্দ্রলাল মিত্র সম্পর্কে অনেক কিছু, তারপরে আমরা জানলাম হচ্ছে হরপ্রসাদ শাস্ত্রী সম্পর্কে সব কিছু, তারপরে আমরা জানলাম তিনি এবং রাজেন্দ্রলাল মিত্র সম্মিলিত প্রচেষ্টায় কীভাবে চর্যাপদ বর্তমান পর্যায়ে পৌঁছেছে। এখন আসলে নামকরণ কি করে হলো? আসলে চর্যা শব্দের অর্থ হচ্ছে আচরণ। আর বাংলাদেশ চর্চার কথা বলি আমরা, কোনো কিছু চর্চা করা, এই চর্চা শব্দটি কিন্তু আমাদের এই চর্যা থেকে এসেছে। এবং চর্যার পরে যে পদ শব্দটা, মানে চর্যা প্লাস পদ, এই পদ অর্থ হচ্ছে কবিতা। এখন তাহলে আচরণ বিষয়ক কবিতা,
এটা হয় মোটামুটি অর্থ। আর দেখবেন এদের যেই কবিগুলো আছে চর্যাপদের, তাদের নামের শেষে পা যুক্ত আছে। এখন পা কেন যুক্ত হলো সেটা আমি পরে বলছি। তো চর্যাপদের মূল নাম এবং অপর নাম হচ্ছে, বা আমরা বলতে পারি অপর নাম, সেটি হচ্ছে চর্যা, চর্য, বিনিশ্চয়। এখন এর অর্থ কি? চর্যা চর্য হচ্ছে দুইটা শব্দ, একটা হচ্ছে চর্যা চর্য প্লাস হচ্ছে অচর্য। এই চর্য মানে হচ্ছে যা কিছু আচরণীয়, আর অচর্য মানে কি তাহলে? তার বিপরীত শব্দ মানে যা কিছু আচরণীয় নয়। এই চর্য আর অচর্য এই দুইটা মিলে তৈরি হয়েছে অচর্য, চর্যাচর্য। ওকে, তাহলে এটার অর্থ দ্বারাই কোনটি আচরণীয় আর কোনটি আচরণীয় নয়। আর তারপরে বিনিশ্চয় মানে যে সকল জিনিস নিশ্চিত রূপে জানা যায়। তাহলে চর্যাচর্য বিনিশ্চয় মানে আমরা বলতে পারি কোনটি আচরণীয় এবং কোনটি আচরণীয় নয় সেটা সম্পর্কে নিশ্চিত রূপে জানা যায়। ঠিক আছে, তো এটি ছিল মোটামুটি হচ্ছে নামকরণ কিভাবে হলো সেটা। এখন কথা হচ্ছে তাহলে চর্যাপদ জিনিসটা কি? চর্যাপদ ওই যে ওইখান থেকে আমরা বলতে পারি যে আমরা জানি, তার আগে আমরা একটু বলে রাখি বৌদ্ধ ধর্মের একটু মতামত সম্পর্কে। বৌদ্ধ ধর্ম সম্পর্কে অল্প একটু জানা লাগবে আমরা যদি চর্যাপদ সম্পর্কে জানতে চাই। তো আমরা হিন্দু এবং মুসলিম ধর্ম সম্পর্কে জানি যে হিন্দু ধর্ম অনুসারে আমাদের স্বর্গ আছে আর নরক আছে, এবং এদের আরেকটা জিনিস আছে মাঝে, সেটি হচ্ছে পুনর্জন্ম, তাই না? আর মুসলিমদের অনুসারে আমাদের কিন্তু কোনো পুনর্জন্ম নেই, আমাদের আছে হচ্ছে বেহেশত, যেটা হচ্ছে স্বর্গ, আর একটা হচ্ছে দোজখ, মানে জান্নাত এবং জাহান্নাম। ঠিক আছে, মানে যেটাকে আমরা বলি হচ্ছে নরক, দোজখ বা নরক। ঠিক আছে, আমাদের কিন্তু কোনো পুনর্জন্ম নেই। আর বৌদ্ধদের মতে তাদের কোনো স্বর্গ নেই, কোনো নরক নেই, বরং তাদের আছে হচ্ছে জন্মান্তর, মানে পুনর্জন্ম। এক কথায় হিন্দুদের যেটা আমরা পুনর্জন্ম বললাম সেটাই তাদের আছে, পুনর্জন্ম। তো তারা বিশ্বাস করে যতদিন না একটা আত্মা সম্পূর্ণরূপে পবিত্র হয় ততদিন পর্যন্ত তার বিভিন্ন রূপে পুনর্জন্ম হতে থাকে। ফর এক্সাম্পল, এটি একটা আত্মা, এটি একটা আত্মা, এটি একটা আত্মা, এটি একটা আত্মা। তো সর্বপ্রথম সেই আত্মাটা পুরোটাই কলুষিত বা পাপযুক্ত ছিল, যার ফলে সে যখন মারা গেল, মরে গিয়ে আবার তার জন্ম হবে। এখন এই দ্বিতীয় জন্মে ধরুন সে তার অনেকটাই পাপমুক্ত হয়ে গেছে, কিন্তু এখনও সে পাপযুক্ত, এখনও সে আবার জন্ম নিবে। এই তৃতীয় জন্মে ধরুন সে অল্প একটু পাপযুক্ত, মোটামুটি সে পাপমুক্ত হয়ে গেছে। এবার চতুর্থ জন্মে ধরুন সে পুরাপুরি পাপমুক্ত হয়ে গেছে, সে একদম পিওর একটা হার্ট। তো এরকম পিওর হার্ট যখন হয়ে যায়, সেই আত্মা মহাসুখ পেয়ে যায়। এটাকে ওরা বলে থাকে মহানির্বাণ। তো বুদ্ধ ধর্মের স্বর্গ নরক নেই, এরকম পুনর্জন্ম আছে, এবং পুনর্জন্মের পরে হচ্ছে মহানির্বাণ আছে। তো এটি হচ্ছে বৌদ্ধ ধর্মের কথা। এখন এই বৌদ্ধ ধর্মের আমাদের যেরকম মুসলিমদের শিয়া আছে, সুন্নি আছে, আবার সুন্নিদের আবার 4টা মাযহাব আছে এবং অনেক 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 ভাগ। হিন্দুদেরও সেরকম কায়স্থ আছে, ব্রাহ্মণ আছে, তারপরে হচ্ছে শুভ্র আছে, এরকম অনেকগুলো ভাগ। তাদের আবার কেউ কেউ বৈষ্ণব, কেউ শৈব, আবার কেউ ব্রহ্মার পূজারী, এরকম। এরকম বৌদ্ধ ধর্ম যেটা আছে এদের 2টা মত মেইনলি, একটা হচ্ছে মহাযান আর একটা হচ্ছে হীনযান। এই হীনযানের আরেকটা নাম হচ্ছে থেরবাদ। এই মহাযানে আবার অনেকগুলো শাখা আছে, যার একটি হচ্ছে বজ্রযান। বজ্রযানের আবার অনেকগুলো উপশাখা আছে, যার ভিতরে একটি হচ্ছে সহযান। এই যেই চর্যাপদ যারা লিখেছেন, ধারণা করা হয় এই চর্যাপদের লেখকগণ হচ্ছে এই সহযান, সহযান যেই উপধারা আছে, উপশাখা আছে, সেটিরই হচ্ছে অনুসারী, এবং এদের বলা হতো হচ্ছে সহজিয়া, সহজিয়া সাধক। ঠিক আছে, তার মানে চর্যাপদ হচ্ছে বৌদ্ধ সহজিকাগণের সাধন সঙ্গীত বা সাধন গান, অথবা আমরা বলতে পারি সাধন কবিতা। এখন গান আর কবিতা সেম হয় কি করে? আসলে কবিতায় যখন আমরা সুর দিয়ে গেয়ে ফেলি সেটা হয়ে যায় গান, আর যদি আমরা খাতায় লিখে ফেলি সেটা হয়ে যায় আসলে কবিতা। ঠিক আছে, তাহলে চর্যাপদ যদি কি এরকম প্রশ্ন আসে, তাহলে আমরা বলতে পারি যে আমাদের বুদ্ধ সমাজের সহজিয়াগণের ভিতরে কোনটি আচরণীয় এবং কোনটি আচরণীয় নয় সেটি সম্পর্কে যেই কবিতা বা পদ বা গান সমূহে জানা যায়, সেটিকে আমরা বলবো হচ্ছে চর্যাপদ। ঠিক আছে, এখন এই যেই চর্যাপদ, এই চর্যাপদের মূল বিষয়বস্তু কিন্তু এই মহাসুখ বা মহানির্বাণ যে লাভ, এটাই এখানে আলোচনা করা হয়েছে। এবং এ সম্পর্কে কিন্তু ভূসুকবা লিখেছেন যে সহজানন্দ মহাসুখ লিলে,
মানে সহজিয়াগণ কিভাবে মহাসুখ বা মহানির্মাণ লাভ করতে পারে। এবং চর্যাপদের ধর্মমত নিয়ে কিন্তু ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তার বিখ্যাত যে বই মানে বুদ্ধিক মিস্টিক সংস, যেটি 1927 সালে তিনি প্রকাশ করেন, এখানে কিন্তু বলেছেন যে এটি হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদেরই একটি সাধন সঙ্গীত। এবং এখানে আমি একটা এক্সট্রা তথ্য দিয়ে রেখেছি যে চর্যাপদ আসলে প্রাচীন পদঝটিকা এবং আধুনিক মাত্রাবৃত্ত ছন্দে রচিত। এটি অনেকবার এমসিকিউতে এসেছে। ওকে, তো এটি ছিল মোটামুটি হচ্ছে চর্যাপদ আসলে জিনিসটা কি সেটা দেখতে ধারণা। এখন আসুন চর্যাপদের নামকরণ নিয়ে যেটি বলছিলাম, চর্য বিনিশ্চয় বা চর্যাপদ এর অর্থ কী সেই সম্পর্কে। এখন বিভিন্ন মত অনুসারে আসলে চর্যাপদের অনেকগুলো নাম আছে। যেমন মণিদত্তের, এই মণিদত্ত হচ্ছে আমাদের চর্যাপদের টিকাকারক, মানে তিনি কিন্তু সংস্কৃত ভাষায় আমাদের চর্যাপদের টিকা লিখেছিলেন। ওকে, তো এই মণিদত্তর মত অনুসারে চর্যাপদের নাম হচ্ছে আশ্চর্য চর্যাচয়। আবার নেপালে প্রাপ্ত যে পুঁথিতে সেখানে নাম ছিল চর্য বিনিশ্চয়। এখানে জ ফলা আছে, আবার জ ফলা নাও থাকতে পারে, দুইটা বানানই সঠিক। ওকে, তো এটার মানে কি সেটা আমরা বলে ফেলেছি। ডক্টর প্রবোধচন্দ্র বাগচির মতে চর্য বিনিশ্চয় এটা হচ্ছে নাম, এবং সুকুমার সেন কিন্তু এই মতে সমর্থনও করেছেন। হরপ্রসাদ শাস্ত্রীর মতে চর্য বিনিশ্চয়, বিধুশেখর শাস্ত্রীর মতে আশ্চর্য চর্যাচয়, তিব্বতী অনুবাদের নাম চর্যা গীতিকোষ বৃত্তি। ঠিক আছে, এবং মূল সংকলনের নাম ছিল কিন্তু চর্যা গীতিকোষ। ওকে, এবং আধুনিক পণ্ডিতদের অনুমান হচ্ছে চর্যা গীতিকোষ, এবং সংস্কৃত যে টিকা, এই টিকার নাম কিন্তু চর্য বিনিশ্চয়, এবং টিকাকার হচ্ছে মণিদত্ত, এটি আমি আগেই বললাম। তো এটি ছিল মোটামুটি এর নামকরণ এবং চর্যাপদ কি সেই বিষয় এবং আবিষ্কার বিষয়ে আলোচনা। এখন রচনা কখন হয়েছিল, তো আমি একটা কথা আগেই বলে রাখি যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এবং বাকি যেই ভাষা বিশারদ বা বৈয়াকরণ আছে তাদের ভিতরে কিন্তু সবসময় একটা দ্বন্দ্ব থাকে এই সময়কাল নিয়ে। ঠিক আছে, এবং বিভিন্ন বিষয়াদি নিয়ে। তো এখানেও তার ব্যতিক্রম নয়। আমরা জানি যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছিলেন যে আমাদের যেই সাহিত্যের প্রাচীন যুগ সেটি হচ্ছে 650 থেকে 1200। আবার ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় বলেছিলেন না, এটা হচ্ছে 950 থেকে 1200। তো এই প্রাচীন যুগ তো আসলে চর্যাপদ রচনারই সময়, তাই না? তার মানে এই চর্যাপদ রচনার সময় আর প্রাচীন যুগের সময় হচ্ছে সেম। সেটি হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে সপ্তম থেকে দ্বাদশ শতাব্দী, বা আমরা বলতে পারি সপ্তম শতাব্দীর মাঝামাঝি থেকে দ্বাদশ শতাব্দী। এটি হচ্ছে 650 থেকে 1200। আর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মধ্যে দশম শতাব্দীর মাঝামাঝি থেকে দ্বাদশ শতাব্দী, মানে 950 থেকে 1200। আবার ডক্টর সুকুমার সেনের মতে 900 থেকে 1350 সাল পর্যন্ত, মানে মোটামুটি দশম শতাব্দী থেকে 1400 শতাব্দীর মাঝামাঝি পর্যন্ত। তখন আমরা বলতে পারি আমাদের পাল রাজারা যখন ক্ষমতায় ছিলেন সেই সময়ে কিন্তু চর্যাপদ রচিত হয়। এখন প্রশ্ন আসতে পারে পাল রাজারা যে সেই সময় ক্ষমতায় ছিল কি করে বুঝলেন? আমি ওই যে ভিডিওতে বলেছিলাম পাল রাজাদের যে যাবতীয় বিষয়, এটা আমি প্রাচীন যুগের আলোচনা এখানে বলে রেখেছি, ভিডিওতে দেখে নিতে পারেন। তো পাল রাজারা ছিল কিন্তু বৌদ্ধ ধর্মাবলম্বী, আর ইনারাও তো ছিল বৌদ্ধ যারা চর্যাপদ লিখেছেন, সুতরাং আমরা বলতে পারি সেই সময় রচিত হয়। এখন একটা প্রশ্ন মাথায় আসতে পারে যে তাহলে চর্যাপদ তো রচিত হয়েছিল বাংলায়, সেটা নেপালে কেন পেলাম আমরা? নেপালের রাজদরবারে কি করে গেল? এর উত্তর অত্যন্ত সোজা। আমরা বলেছি যে চর্যাপদ রচিত হয়েছে হচ্ছে পাল শাসন আমলে, এবং পালরা কিন্তু সবাই মোটামুটি বৌদ্ধ ধর্মাবলম্বী ছিলেন, ব্যতিক্রম থাকতে পারে, সেটা আমি ওই ভিডিওতে বলেছি, দেখে নিতে পারেন। এবং তাদের সময়ে কিন্তু এই যে সহজিয়া সিদ্ধাচার্যগণ বা ভিক্ষুগণ, তারা কিন্তু খুব সুন্দরভাবেই তাদের চর্যাপদ লিখা, তাদের কর্ম এগুলো পালন করছিলেন। তারপরে কিন্তু আসে সেনরা, এবং এই সেন বংশের যে শাসকরা ছিলেন তারা কিন্তু ছিলেন হচ্ছে ব্রাহ্মণ বা হিন্দু আর কি, এক কথাই। তো এই তারা কিন্তু আমাদের বুদ্ধ ভিক্ষুদের উপরে অনেক নির্যাতন শুরু করে, বিশেষ করে ব্রাহ্মণরা, এবং এই নির্যাতনের কারণে তারা কিন্তু আমাদের এই বাংলাদেশ ছাড়তে শুরু করে। এবং তারপরেই কিন্তু 1200 সালের দিকে আসে হচ্ছে আমাদের তুর্কি শাসন বা আমাদের মুসলিম শাসন, যেটা ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির মাধ্যমে শুরু হয় 1204 সালে। সেটি নিয়ে আমি বিস্তারিত বলে রেখেছি মুসলিম শাসনে, আপনারা ভিডিওতে উপরে ক্লিক করে আই বাটনে দেখে নিতে পারেন। তো এই তুর্কি শাসনের সময়ও বাকি যেই বুদ্ধ ভিক্ষুগণ এখানে ছিল তারাও কিন্তু এই পুঁথি বা তারা যেগুলো লিখেছিল সেগুলো নিয়ে আসলে নেপালে গমন করে। শুধু নেপাল না, নেপাল, তিব্বত, তারপরে চীন, ভিয়েতনাম, এই অঞ্চলগুলোতে কিন্তু তারা চলে যায়। তো এই কারণেই আমাদের চর্যাপদ দেখা যাচ্ছে বাংলাতে রচিত হয়েছিল, কিন্তু এই হিন্দু এবং মুসলিম শাসন আসার পরে আসলে তারা অনিরাপত্তার কারণে আমাদের বাংলাদেশ ছেড়ে পুঁথিগুলো নিয়ে চলে যায়। এই কারণে আমরা সেটা পেয়েছিলাম নেপালের দিকে। বুঝে গেছে? এখন আসুন চর্যাপদের ভাষা কি। তো ভাষা বলার আগে আমি প্রথমে যেই কবিতা দিয়ে শুরু করেছিলাম সেই কবিতাটি এখানে লেখা আছে। কা তরুবর পঞ্চ বিড়াল চঞ্চল চিয়ে পৈঠকাল, দৃঢ় করিও মহাশিও পরিমাণ, লুই ভনই গুরু পুচ্ছিও যান। আরও আছে অনেক লাইন। এটা হচ্ছে আমাদের লুই পার যে প্রথম পদ সেটি, মানে চর্যাপদের প্রথম পদই কিন্তু এটি। তো দেখুন এই কবিতাটি যখন আমি বললাম বা এই পদটা যখন বললাম তখন কিন্তু অনেকটা আপনারা বুঝতে পেরেছেন, অনেকটা পারেননি। তো
তার মানে এর ভাষা অনেকটা বোঝা যায়, অনেকটা বোঝা যায় না। অনেকটা আমরা বলতে পারি আলো আধারি, কিছুটা বুঝি কিছুটা বুঝি না। বা আমাদের সন্ধ্যার মতো, সন্ধ্যায় দেখবেন আলো এবং আধারের মিশ্রণ, মানে দিনের শেষ এবং রাতের শুরু। তো এই কারণে এই চর্যাপদের ভাষাকে বলা হয় হচ্ছে আলো আধারী ভাষা, বা এটাকে বলা হয় সান্ধ্য ভাষা। কিন্তু চর্যাপদ যে শব্দটি, চর্যাপদ শব্দ কিন্তু একটা বাংলা শব্দ, মানে শব্দটা বাংলা শব্দ, কিন্তু হরপ্রসাদ শাস্ত্রী, তিনি আমাদের চর্যাপদের আবিষ্কারক, তার মতে এর ভাষা হচ্ছে সন্ধ্যা ভাষা বা সান্ধ্য ভাষা, বা একে আমরা বলে থাকি আলো আধারী ভাষা। তবে বিভিন্ন ভাষার পণ্ডিতগণ বলেছেন না না, এটা আমাদের ভাষা, এটা আমাদের ভাষা। ফর এক্সাম্পল, যারা হিন্দি ভাষার অনুসারী তারা বলেছেন না, এটা হিন্দি ভাষারই একটা আদি নিদর্শন। কেউ বলেছেন না অসমীয়া ভাষা, কেউ বলেছেন না উড়িয়া ভাষা, আবার কেউ কেউ দাবি করেছেন না এটা মৈথিলি ভাষা। তো আসলে এই যে 5টি ভাষার নাম বললাম, বাংলা, হিন্দি, অসমিয়া, উড়িয়া, মৈথিলি, এই 5টি ভাষার সংমিশ্রণে কিন্তু আমাদের চর্যাপদে মোটামুটি পাওয়া যায়। তবে সব থেকে বৈজ্ঞানিকভাবে আমাদের সুনীতি কুমার চট্টোপাধ্যায় তার যেই বই আছে, আমরা যেটা ওডিবিএল বলি, মানে দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, এটা 1926 সালে প্রকাশিত হয়। ওই বইতে তিনি কিন্তু বৈজ্ঞানিকভাবে প্রমাণ করেছেন যে চর্যাপদের ভাষা আসলে বাংলা। তো এটার পরে আর কোনো আসলে বিতর্ক থাকা উচিত না। তো তারপরেও তারা অন্যান্য পণ্ডিতগণ যেহেতু বলেছেন, তাদের কথা আমরা ফেলে দিতে পারি না, আমরা জানা লাগবে এগুলো। তো বিজয়চন্দ্র মজুমদার তিনি আসলে এই যে যে চর্যাপদের ভাষা, এই চর্যাপদের ভাষা সম্পর্কে তিনি 1920 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে একটা ভাষণ দেন। তো সেখান থেকে তিনি হিস্ট্রি অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ একটা গ্রন্থ প্রকাশ করেন। সেখানে তিনি বলেছিলেন যে চর্যাপদের ভাষা আসলে হিন্দি বৈশিষ্ট্য এবং উড়িয়া প্রাধান্য রয়েছে। ঠিক আছে। আবার রাহুল সংকীর্তায়ন তিনি আবার দাবি করেছিলেন যে না, চর্যাপদের ভাষা হচ্ছে হিন্দি। তো এগুলো একটু জেনে রাখবেন, ওকে? এগুলো এমসিকিউ আসে প্রায়। তো আমি যেটা বললাম যে 1926 সালে চর্যাপদের যে ভাষার ধ্বনিতত্ত্ব, ব্যাকরণ, তারপরে ছন্দ, বৈশিষ্ট্য পর্যালোচনা করে গ্রহণযোগ্য বৈজ্ঞানিক যুক্তির মাধ্যমে কিন্তু আমাদের সুনীতি কুমার চট্টোপাধ্যায় প্রমাণ করেছিলেন যে না, চর্যাপদের ভাষা হচ্ছে আমাদের বাংলা। এবং অধিকাংশ ভাষা বিজ্ঞানী কিন্তু এটি সমর্থনও করেন, এবং এমনকি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সমর্থন করেছেন যে হ্যাঁ, আমাদের চর্যাপদের ভাষা বাংলা। তো তিনি বলেছেন এটা বঙ্গ কামরূপী। মানে আমাদের ভাষা বিষয়ে যে ভিডিওটা বানিয়েছিলাম, বাংলা ভাষার উদ্ভব এবং বিকাশ, উপরে ক্লিক করে দেখে নিতে পারেন। ওই ভিডিওটি আমি বলেছি যে বঙ্গ কামরূপী থেকেই 3টা ভাষা তৈরি হয়, একটা হচ্ছে অসমিয়া, একটা বাংলা, একটা হচ্ছে উড়িয়া। তো মোটামুটি যেহেতু 3টা ভাষাই এখানে প্রাধান্য দেখতে পেয়েছি 5টার ভিতরে, সুতরাং আমরা বলতে পারি হ্যাঁ, বঙ্গ কামরূপীও আসলে গ্রহণযোগ্য একটা কথা। তবে চর্যাপদের ভাষা যে বাংলা, এটি সম্পর্কে আসলে কোনো সন্দেহ থাকা উচিত না। তো এটি ছিল চর্যাপদের ভাষা সম্পর্কে বিস্তারিত সবকিছু জানলাম। এই বইটা অনেক 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 গুরুত্বপূর্ণ, জেনে রাখবেন, ওডিবিএল, এবং এটি 1926 সালে প্রকাশিত হয়। লেখক হচ্ছে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। তারপরে আসুন মূল চর্যাপদের বিস্তারিত। এটি খুবই গুরুত্বপূর্ণ, এবং এখানেও কিছু কনফিউশন থেকে যায়, সেগুলো আমি ক্লিয়ার করে দিব, ওকে? তো চর্যাপদের যে কবিতা, এই কবিতাগুলো মোটামুটি 10 লাইন বিশিষ্ট। সবগুলো কবিতায় মোটামুটি 10 লাইনই পাবেন। এবং পদসংখ্যা এবং পদকর্তা, এটা নিয়ে আসলে একটু মতভেদ রয়েছে। এখানেও সেই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর সাথে ডক্টর সুকুমার রায়ের ঝামেলা। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মনে রাখবেন যে সবসময় তিনি কম কম বলেন এবং বৈজ্ঞানিক যুক্তির মাধ্যমে বলেন। আবার অন্যরাও যুক্তির মাধ্যমে বলেন, কিন্তু একটু দেখবেন বাড়িয়ে বলে। ফর এক্সাম্পল, যখন আমরা প্রাচীন যুগের বেসিটি দেখলাম, সেখানে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছেন 650 থেকে, যেখানে সুনীতি কুমার চট্টোপাধ্যায় 200 বছর বাড়িয়ে 950 থেকে বলেছেন। তার মানে এখানে আমরা দেখলাম ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ একটু কম বলেছেন। তো এই যে পদকর্তা এবং পদসংখ্যা, এখানেও কিন্তু ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কম বলেছেন। তিনি বলেছেন পদসংখ্যা 50টি এবং পদকর্তা 23 জন। আবার ডক্টর সুকুমার রায়ের মতে না, পদসংখ্যা হচ্ছে 51টি আর পদকর্তা হচ্ছে 24 জন। এখন এই কনফিউশন আমি ক্লিয়ার করছি। আমাদের যে 10 নম্বর পদ, পুঁথি যখন আবিষ্কার হয়েছিল, সেখানে নিচে লেখা ছিল 10 নম্বর পদের পরে লারিডম্বি পাদানাম সুনেতাদ্দি চর্যায়া ব্যাখ্যা নাস্তি। বুঝতেই পারছেন এটি হচ্ছে একটা সংস্কৃত। তো এর অর্থ হচ্ছে লারিডম্বি পার যেই একটা লিপি, একটা পদ ছিল, সেই পদ আসলে পাওয়া যায়নি, যার ফলে তার যেই নিচে টিকা লেখা থাকার কথা, যেটি আমাদের মণিদত্ত লিখেছিলেন সংস্কৃতিতে, এই টিকা লেখা ছিল না। তো আসলে লারিডম্বি পাদের যেই পদটা, এই পদটা আসলে পাওয়া যায় না, কিন্তু লারিদম্বি পদের নাম তো পাওয়া গেছে, তাই না? সুতরাং আমাদের যে ডক্টর সুকুমার রায়, তিনি মনে করেন যে লারিদম্বি পদের পদ পাওয়া যায়নি, কিন্তু তার নাম তো পাওয়া গেছে, তার মানে পদ উপরে ছিল, কোনো কারণে হারিয়ে গেছে বা কোনো কারণে আমরা উদ্ধার করতে পারিনি। সুতরাং তার পদ ধরে, পদ সংখ্যা 51টি, এবং তাকে ধরে পদকর্তা হচ্ছে 24 জন। কিন্তু ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেন তার যেহেতু কোনো পদ পাওয়া যায়নি, সুতরাং তার নাম আসলে অন্য কারণে থাকতে পারে। তো সেই কারণে আমরা তার নাম এবং তার পদ যেহেতু পাওয়া যায়নি, সেটা আমরা কাউন্ট করব না। এই কাউন্ট না করে তিনি বলেছিলেন যে না, পদসংখ্যা তাহলে একটা কম রাখবো আমরা, সেটা হচ্ছে 50, যেহেতু একটা পদ আমরা পাইনি লারিডম্বি পার। এবং লারিডম্বি পার যেহেতু কোনো পদ আমরা পাইনি, সুতরাং
পদকর্তা আমরা তাকে বাদ দিয়ে 23 জন ধরবো। আশা করি বুঝতে পেরেছেন। এখন কথা হচ্ছে অপশনে যদি 50 এবং 51 দুইটা থাকে তখন কি করবেন? তখন একেবারে চোখ বন্ধ করে 50 দিয়ে দিবেন। কারণ কি? কারণ বৈজ্ঞানিকভাবে দেখা যাচ্ছে যে লাড়িতম্বি পাওয়ার আসলে কোনো পদ আমরা পাইনি, সুতরাং সেই পদ কাউন্ট করার কোনো প্রয়োজন নেই। তবে যদি 50 না থেকে 51 থাকে সেক্ষেত্রে আপনারা 51 দাগাবেন। আবার যদি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বা ডক্টর সুকুমার রায়ের নাম উল্লেখ করে আসে সেক্ষেত্রে তাদের রেসপেক্টিভটা দাগাবেন। ওকে, এখন হরপ্রসাদ শাস্ত্রী যেই পুঁথি আবিষ্কার করেছিলেন সেখানে পূর্ণাঙ্গ পদ পেয়েছিল হচ্ছে 46টি, এবং 23 নম্বর যে পদ আছে এই 23 নম্বর পদের অর্ধেক, মানে আমি বলেছি একটা পদে হচ্ছে 10 লাইন, তো এই 10 লাইনের অর্ধেক 5টা হওয়ার কথা, কিন্তু 5টা না, তিনি পেয়েছিলেন হচ্ছে 6 লাইন, মানে 4 লাইন তিনি পাননি। সুতরাং সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে আমাদের যে চর্যাপদ, বর্তমান যে চর্যাগীতিকশ নামে যে চর্যাপদ আমরা পাই, এই চর্যাপদের মূল যেই পদ মানে মোট পদ সংখ্যা সেটি হচ্ছে 46.5টি, অথবা এক্স্যাক্টলি যদি বলি 46.6টি। ওকে, 46.6টি। ওকে, 46.6 কেন 5 না হয় 46.5 হওয়ার পরে ওই যে বললাম যে 10 লাইন, কিন্তু আমরা পেয়েছি 6 লাইন, 4 লাইন পাইনি, তাহলে মোটামুটি আমরা 10-এর দশমিক করলে আমরা 46.6 পাবো। ওকে, এখন আমি তো বলছি 50টি পদ আছে, তাহলে আবার 46.5 কোত্থেকে আসছে, বাকি পদগুলো কোথায় গেল? কারণ হচ্ছে আরও যেই 3টা পদ আছে, 24 নম্বর পদ যেটি কান্নপার রচিত, 25 নম্বর পদ যেটি তান্ত্রিপার রচিত, এবং 48 নম্বর পদ যেটি হচ্ছে কুক্কুরি পায়ের রচিত, এই 3টি পদ হচ্ছে নষ্ট হয়ে গেছে। এই 3টি পদ আসলে আমরা পাইনি। ওকে, মানে নষ্ট হয়ে গেছে কোনো কারণ তখন তো আসলে এরকম পেপার ছিল না বা সংরক্ষণের ওরকম কোনো উপায়ও ছিল না। তো সবাই কি করতো, ওই তাল পাতায় অথবা পাথরে এইভাবে খোদাই করে হচ্ছে রেখে দিত। তো এই কারণে দেখা গেল সেগুলো আসলে আমরা পরবর্তীতে আর পাইনি। তো এই কারণে এই 3টি আমরা বলতে পারি যে নষ্ট হয়ে গেছে। এই 3টি বাদ দিয়েই পূর্ণাঙ্গ পদ আমরা পাই 46টি, এবং একটার হচ্ছে অর্ধেক। তো এই কারণে মোট 46.5টি। ওকে, এখন পদকর্তাগণ সম্পর্কে আমরা জানি। তো একটু আগে আমি বলেছিলাম যে এদের নামের শেষে পা কেন যুক্ত করা হয় সেটা বলবো। তো এই পদ মানে হচ্ছে একটা কবিতা। ওকে, সেখান থেকে পাদ আসে, পাদ থেকে পা আসে, মানে এই পা বলতে আসলে আমরা কবিদেরকে বুঝিয়ে থাকি, তার মানে যারা লিখেছিল তাদেরকে বোঝাতে আমরা পা ব্যবহার করে থাকি। তো পা আসলে দুইটি কারণে ব্যবহার করে থাকি, একটা হচ্ছে তারা যেহেতু এটা লিখেছিল তাদের সম্মানার্থে, আর একটা হচ্ছে পদ রচনাকারী হিসেবে, যেহেতু পদ লিখেছিল এই কারণে তাদেরকে আমরা পা বলে সম্বোধন করে থাকি। তো পদ রচনীকরণ কারিগণ আমরা জানি সবরই ছিল হচ্ছে সহজিয়া সাধক বা সিদ্ধাচার্য, যাদেরকে আমরা পদকর্তাও বলি। ঠিক আছে, এখন কিছু গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো আমাদের জানতেই হবে। আদি কবি। আদি কবি বলতে সর্বপ্রথম যে পদটি সেটি কে রচনা করেছেন, সেটি হচ্ছে লুইপা। সুতরাং অপশনে যদি থাকে যে প্রশ্নে যদি আসে আদি কবি কে, তাহলে লুইপা। কিন্তু ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছেন আদি কবি আমাদের লুইপা ঠিক আছে, কিন্তু প্রাচীন কবি হচ্ছে সবরপা। এই সবরপা হচ্ছে সব থেকে পুরাতন, তিনি লুইপার কিন্তু গুরুও ছিলেন। ঠিক আছে, তাহলে লুইপার গুরু ছিলেন হচ্ছে আমাদের সবরপা, এবং তিনি হচ্ছে প্রাচীন কবি। আদি কবি লুইপা, প্রাচীন কবি সবরপা। এবং কনিষ্ঠ কবি, তার মানে যিনি পিচ্চি আর কি, সব থেকে ছোট, তিনি হচ্ছে আমাদের সরহপা। এবং একমাত্র মহিলা কবি হচ্ছে কুক্কুরিপা। তো কুক্কুরিপা সরহপা এদেরকে আমরা বিস্তারিত পরে জানবো, আপাতত এটুকু মনে রাখুন। সর্বোচ্চ পদ রচনাকারী হচ্ছে কান্নপা, 13টি। এবং আমরা আগেই দেখলাম যে কান্নপা 13টি পদ রচনা করলেও একটা আমরা পাইনি, সেটা কোনটি? সেটি হচ্ছে আমাদের 24 নম্বর পদ, তাই না? তো এই কারণে কান্নপা 13টি পদ রচনা করলেও আমরা পেয়েছি তা হচ্ছে 12টি পদ। ভুসুকপা দ্বিতীয় সর্বোচ্চ পদ তিনি রচনা করেছেন, তার পদ সংখ্যা হচ্ছে 8টি। তবে 23 নম্বর যে পদ সেটি তার রচিত, যেখানে আমরা অর্ধেক পেয়েছি, মানে 6 লাইন পেয়েছি। সুতরাং আমরা বলতে পারি 7.5টি। ওকে, এবং সরহপা যিনি হচ্ছে তৃতীয় সর্বোচ্চ 4টি পদ লিখেছেন, তার 4টি পদই পাওয়া যায়। কুক্কুরিপা যিনি হচ্ছে 3টি পদ লিখেছে, তবে 2টি পায়। কারণ কি, কুক্কুরিপার একটি পদ যেটি হচ্ছে আমাদের 48 নম্বর পদ সেটি আমরা পাই না। এবং 2টি করে পদ লিখেছেন 3জন, এই 3জন হচ্ছে লুইপা, সবরপা, শান্তিপা। এই 3জনের হচ্ছে 2টি করে পদ আছে। এবং এই যেই পদকর্তাগণের নাম বললাম, এরা বাদেও আরও আমাদের অনেক পদকর্তা আছে। তো এগুলো আসলে মুখস্থ না করলেও চলবে, কিন্তু উপরে যেগুলো বললাম এগুলো আমাদেরকে মুখস্থ করতেই হবে, এবং বাকিগুলো না করলেও চলবে। এখন যেগুলো বলবো, যেমন বিড়ুয়া, তিনি পদ নম্বর 3 লিখেছেন। গুন্ডুরি, তারপরে চাটিলপা, তারপরে কম্বলাম্বরপা, দম্বিপা, মহিন্ডাপা, বিনাপা, আজদেবপা, ঢেন্ডনপা, দারিকপা, ভদ্রপা, তারকপা, কঙ্কনপা, জয়নন্দীপা, ধামপা, ক্রন্তিপা। এই যে ইনারা মোট হচ্ছে একটি একটি করে পদ লিখেছেন। এর ভিতরে 25 নম্বর যে পদ,
এটা তো আমি আগেই বলেছি যে পাওয়া যায়নি, নষ্ট হয়ে গেছে। আর লাড়িডম্বিপার যে পদটি সেটি কিন্তু পাওয়াই যায়নি। ওকে, এর ভিতরে বাঙালি ছিল কয়জন? তো 4 জন মোটামুটি আমরা ধারণা পাই যে এই 4 জন হচ্ছে এদের ভিতরে বাঙালি ছিল। এই 4 জন হচ্ছে ভুসুকুপা, সবরপা, লুইপা এবং জয়নন্দীপা। এখন এই ভুসুকুপা কিন্তু সরাসরি নিজেকে বাঙালি বলেই পরিচয় দিয়েছেন। তিনি একটা তার সম্ভবত 49 নম্বর পদে তিনি বলেছেন, আজি ভুসুকু বঙ্গালী ভৈলি নিয় ঘরিণী চণ্ডালে লেলি। এর মানে হচ্ছে চণ্ডালের মেয়েকে বিয়ে করে আমি বাঙালি হলাম। ওকে, এখন আসুন বিস্তারিত তাদের সম্পর্কে একটু জানি। সবার সম্পর্কে জানা লাগবে না, কিন্তু রিটেনে অনেক সময় প্রশ্ন আসে, কারণ 2-1 জন সম্পর্কে একটু জানতে হবে। যেমন লুইপা সম্পর্কে সম্ভবত 35 বা 36 বিসিএসে রিটেন এসেছিল। তো কান্নপা নিয়ে আমরা জানি। তো আমি একটু আগেই বললাম যে কান্নপা সর্বাধিক সংখ্যক পুঁথি তিনি রচনা করেছেন 13টি, তবে 12টি আমরা পাই। তার নাম কৃষ্ণচার্য বলে, কেউ কৃষ্ণপাদ বলে, কেউ কৃষ্ণবর্জ্য বলে থাকে। আর তার যে 24 নম্বর পদ সেটি আমরা পাইনি, তার বাদে সেগুলো বাদে আমরা 7 নম্বর, 9 নম্বর, 10, 11, 12, 13, 18, 19, 36, 40, 42, 45 সেই পদগুলো মানে মোট 12টি পদ আমরা পেয়ে থাকি। এবং ইনি উড়িষ্যার এক ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন বলে জানা যায়, এবং সৌরসেনী অপভ্রংশ এবং মাগধী অপভ্রংশজাত বাংলায় তিনি পদ রচনা করতেন। ঠিক আছে, তারপরে ভুসুকুপা। তো ভুসুকুপা আসলে একজন বাঙালি ছিলেন, এবং অনুমান করা হয় যে তিনি আসলে পূর্ব বাংলা মানে আমাদের বাংলাদেশেরই একজন কবি। তো তার আসল নাম ছিল হচ্ছে শান্তিদেব, এবং পিতৃপ্রদত্ত নাম ছিল হচ্ছে শান্তি বর্মা। ওই যে বর্ম রাজবংশের কথা বলেছিলাম, তিনি একজন রাজপুত্র ছিলেন। তো কেউ তাকে চট্টগ্রামের যে শান্তিপাদ, এই শান্তিপাদের সঙ্গে অভিন্ন মনে করে থাকে। তিনি সৌরাষ্ট্রের রাজা কল্যাণ বর্মার পুত্র ছিলেন। তো মোটামুটি 770 থেকে 850-এর দিকে, মানে তখন রাজা ধর্মপাল এবং দেবপাল মানে রাজত্বে ছিলেন, তখনকার সময় তিনি জীবিত ছিলেন বলে অনেকে ধারণা করে থাকেন। তো তিনি আসলে অত্যন্ত অলস ছিলেন, আহার এবং নিদ্রাপ্রেমী ছিলেন। এ কারণে বাকি যে ভিক্ষুরা ছিল, বুদ্ধ ভিক্ষুরা, তাকে বলতে হচ্ছে ভুসুক। তার মানে ভূ হচ্ছে ভক্ষণ, সু হচ্ছে সুপ্তি, আর কু হচ্ছে কুটির। এই তিনটা শব্দ, তিনটা ধ্বনি মিলে হচ্ছে ভুসুকু বলে ডাকতেন। তো চর্যার পুঁথিতে তার মোটামুটি 8টি পদ আমরা পাই। সেটি হচ্ছে 6, 21, 23, 27, 30, 41, 43 এবং 49। তো তার পদগুলিতে মোটামুটি আমরা পওয়া খালের নাম পাই, এবং বাংলাদেশের যে সীমানা, এই সীমানার কিন্তু ভৌগোলিক অবস্থান তিনি বর্ণনা করেছেন। তিনি বলেছেন সিলেটের দিকে আমাদের পাহাড় আছে, আমাদের দক্ষিণ দিকে পাহাড় আছে, তারপরে সেখানে হচ্ছে আমাদের নদ নদী আছে, এই বিষয়গুলো তিনি বলেছেন। এবং পওয়া খাল মানে পদ্মা নদীর সম্পর্কেও কিন্তু তার যেই পদগুলো সেখানে আপনি পাবেন। তো এই কারণে আমরা বলে থাকি যে তিনি হচ্ছে বাঙালি। তো শেষ জীবনে নালন্দায় যে বৌদ্ধ বিহার, সেখানে তিনি আসলে অবস্থান করতেন। তারপরে কুক্কুরিপা। তো কুক্কুরিপা আসলে একজন মহিলা কবি, এবং এই কথাটা বলেছিলেন হচ্ছে ডক্টর সুকুমার সেন, কারণ তার যেই লেখার ধরন, সেই ধরন থেকে আসলে বোঝা যায় তার নাম হচ্ছে, মানে সে হচ্ছে একজন মহিলা কবি। তো তাকে একমাত্র মহিলা কবিও মনে করা হয়। তার একটি চরণে আছে পদ নম্বর 2-এ, যে দিবসহি বহুরি কাউরি ডর নাই, রাতি ভইলে কামড়ো চাই। তার মানে মেয়ে মানুষের দিনের বেলা কাক দেখলেও ভয় পায়, কিন্তু রাতের বেলায় দেখা যায় তারা প্রেমিকের সাথে দেখা করতে কামরূপেও চলে যেতে পারে। ওকে, আবার ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে 8ম শতকের প্রথমার্ধে, মানে দেবপালের সময়ে যেটা আমরা বলে থাকি, তিনি বর্তমান ছিলেন, এবং তিনি বাংলাদেশেরই একজন লোক। এবং রাহুল সাংকীর্তায়নের মতে তিনি জন্মগ্রহণ করেন কপিলাবস্তু নামক একটা স্থানে, এবং সর্বোচ্চ তিনি 840 সাল পর্যন্ত বেঁচে থাকতে পারেন, মানে ধারণা করা হয় আর কি। তো তারানাথের মতে তার নাম কুক্কুরি, কারণ হচ্ছে তিনি সবসময় সাথে একটা কুক্কুরি রাখতেন, মানে কুকুর যেটা কুকুরের স্ত্রীলিঙ্গ আর কি, এই কুকুরের স্ত্রীলিঙ্গ হচ্ছে কুকুরি। এই কুকুরি রাখতেন সবসময় সাথে, এই কারণে তাকে সবাই কুকুরি বলে ডাকতো। ওকে, তো একটা কথা বলে রাখি, এই যে যেই 24 জন পদকর্তাদের নাম পড়লো আমরা, এই সবগুলো নামই কিন্তু আমাদের হচ্ছে ছদ্মনাম, প্রকৃত নাম কিন্তু কোনোটাই না। ওকে, এই লুইপা বলুন, কান্নপা বলুন, লাড়িডম্বিপা বলুন, সবগুলো হচ্ছে ছদ্মনাম। এখন লুইপা নিয়ে আসুন। লুইপা হচ্ছে আদি সিদ্ধাচার্য, মানে একদম আদি যেই কবি, আদি যে পদকর্তা তিনি। এবং তাঞ্চর বর্ণনা অনুযায়ী তিনি ছিলেন একজন বাঙালি, তিনি মগধের বাসিন্দা ছিলেন। রাঢ় এবং ময়ূরভঞ্জে আজও তার কিন্তু নাম শ্রদ্ধা ভরে স্মরণ করা হয়। এবং চর্যাতে টিকা তার অন্য নাম পাবেন হচ্ছে লুইপাদ বা লুইচরণ। ওকে, এই নামে কিন্তু তাকে লেখা আছে, মানে লুইপাদের কাছাকাছি। এবং 2টা পদ তিনি রচনা করেছেন, 1 এবং 29, এবং তিনি একজন বাঙালি। ওকে, এখন চর্যাপদে আপনি 6টি প্রবাদ পাবেন। এই 6টি প্রবাদের ডিটেলস আমাদের জানা লাগবে, অনেক 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 প্রশ্ন আসে। যেমন 6 নম্বর পদে ভুসুকবা বলেছেন, আপনা মাংসে হরিণা বৈরী, মানে হরিণের মাংসই তার জন্য শত্রু। দেখুন, তার মাংস আছে বলেই কিন্তু সবাই তাকে খেতে চায়, এমনকি বাঘও তাকে শিকার করার চেষ্টা করে, এই কারণেই। ওকে, 32 নম্বর পদে সরহপা বলেছেন, হাতের কঙ্কন মা লৌদাপন, মানে হাতের কাঁকন দেখার জন্য দর্পণের প্রয়োজন হয় না। ঠিক আছে, এটি কিন্তু একটা প্রবাদ,
মানে হাতে যে জিনিস আছে সেটা দেখতে আসলে আমাদের আয়নার প্রয়োজন হয় না। তারপরে 33 নম্বর পদে আমাদের ঢেন্ডনপা বলেছেন, হাড়িত ভাত নাহি নীতিয়া বেশি, মানে হাড়িতে ভাত নেই অথচ প্রতিদিন প্রেমিকারা এসে ভিড় করে। তো এটা আসলে একটা পূর্ণাঙ্গ ছিল, টালো তো ঘর মোর নাহি পরিবেশী, হাড়িত ভাত নাহি নীতিয়া বেশি। তার মানে টিলার উপর আমার ঘর, আমার কোনো প্রতিবেশী নেই, হাড়িতে ভাত নেই, তারপরে প্রেমিকরা এসে ভিড় করে। মানে এটি দিয়ে আসলে সেই সময়ের যেই বা যে আর্থসামাজিক অবস্থা বাংলাদেশে সেটি সম্পর্কে আসলে এই ঢেন্ডন বা এই উক্তিটিতে বলেছেন। ওকে, এই পদটিতে বলেছেন। এই 33 নম্বরেই ঢেন্ডনপা বলেছেন, দুহিল দুধু কি বেন্টে সামাই। তার মানে হচ্ছে দহন করা দুধ কি বাটে প্রবেশ করানো যায়, মানে একবার যদি কোনো কিছু নিচে পড়ে যায় সেটি আসলে উপরে তোলা যায় না, এই মানে অসম্ভব ঘটনা আর কি, এটি সম্পর্কেই এটাতে বলা হয়েছে। 39 নম্বর পদে সরহপা বলেছেন, বর্ষুন গোহালি কিমুদুঠ্ঠ বলন্দে, যেটা আমরা আজকাল বলে থাকি দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। তারপরে 44 নম্বর পদে কঙ্কনপা বলেছেন, আন চাহন্তে আন বিনোধা, তার মানে অন্ন চাহিতে অন্ন বিনষ্ট। ঠিক আছে, তো এই যে ছয়টি হচ্ছে আমাদের চর্যাপদের যে প্রবাদ বাক্য, এবং একটু ঘোলা ঘোলা লাগতে পারে, এটি আসলে আমি উইকিপিডিয়া থেকে স্ক্রিনশট নিয়ে দিয়েছি এখানে আসলে। ওকে, তো স্ক্রিনশট আসলে একটু ঘোলা হবে, এটি স্বাভাবিক। চর্যাপদের টিকা, তো টিকার কথা আমি আগেও বলেছি, এটি লিখেছেন হচ্ছে মণিরত্ন, এবং তিনি কিন্তু সংস্কৃততে লিখেছিলেন। ওকে, বাংলায় না, কিন্তু সংস্কৃততে টিকা লিখেছিলেন, এবং 11 নম্বর পদের টিকা কিন্তু তিনি লিখেন, এটা মনে রাখবেন। চর্যাপদের অনুবাদ, তো চর্যাপদের তিব্বতী অনুবাদ করেছিলেন হচ্ছে কীর্তিচন্দ্র, তবে সেটি আবিষ্কার করেছিলেন হচ্ছে প্রবোধচন্দ্র বাগচি প্রায় 1938 সালের দিকে। তো চর্যাপদে আমি বলেছি যে 24 নম্বর, 25 নম্বর এবং 48 নম্বর পদ, এবং 23 নম্বর পদের 6 লাইন, মানে অর্ধেক পাওয়া যায়নি। কিন্তু পরবর্তীতে প্রবোধচন্দ্র বাগচি এই যে তিব্বতী যে অনুবাদ, এই তিব্বতী অনুবাদ থেকে কিন্তু এই যে 4টি পদের কথা বললাম, মানে 24, 25 এবং 48 নম্বর সম্পূর্ণ, এবং 23-এর বাকি যে 4টি পদ সেটি কিন্তু তিনি উদ্ধার করেছিলেন। ওকে, সংগ্রহ করেছিলেন। এবং চর্যাপদের ইংরেজি অনুবাদ করেছেন পল্লীকবি জসিমউদ্দিনের মেয়ে এবং তৎকালীন ব্যারিস্টার মওদুদ আহমেদের স্ত্রী, মানে হাসনা জসিমউদ্দিন মওদুদ। এবং তার যে অনুবাদ গ্রন্থ সেটির নাম হচ্ছে মিস্টিক পোয়েট্রি অফ বাংলাদেশ, সেটি মনে রাখবেন, অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। এবং এটি প্রকাশ করেছিলেন নয়াদিল্লি ভিত্তিক একটি প্রকাশনা সংস্থা। এবং 1946 সালে ডক্টর শশীভূষণ দাশগুপ্ত সহজযান প্রসঙ্গে চর্যাপদের অন্তর্নিহিত তত্ত্বের কথা ব্যাখ্যা করেন। এটি এমসিকিউ এসেছিল একবার, অন্তর্নিহিত তত্ত্ব কে ব্যাখ্যা করেন, এটি মনে রাখবেন। এখন হচ্ছে নব্য চর্যাপদ। নব্য চর্যাপদটা কি, তো এটি সম্পর্কে একটু ইতিহাস জানতে হবে। যে রাহুল সংকৃত্তায়ন 1954 সালে তিব্বত থেকে কিছু নতুন পুঁথি আবিষ্কার করেন, প্রায় 20টির মতো, এবং সেগুলি হচ্ছে তিনি সংগ্রহ করে এলাহাবাদ থেকে প্রকাশ করেন। পরবর্তীতে শশীভূষণ দাশগুপ্ত 1963 সালে নেপাল এবং তরাইভূমি থেকে প্রায় 250টি পদ সংগ্রহ করেন এবং আবিষ্কার করেন। এবং এর মধ্যে তিনি মনে করেন, মানে উদ্যোগ নিয়েছিলেন যে 100টি পদকে আমি কলকাতা থেকে প্রকাশ করব, কিন্তু আসলে আকস্মিকভাবে তিনি মৃত্যুবরণ করেন, যার ফলে আসলে পরবর্তীতে আর সেটি প্রকাশ করা সম্ভব হয়নি। কিন্তু তার পরবর্তীতে তারই যে সংগ্রহীত যেই পদগুলো ছিল 100টি, সেটি 1988 সালে ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশ করেন। এবং এই যেই 100টি প্রকাশ করেন, এটার নাম ছিল হচ্ছে নবচর্যাপদ। ঠিক আছে, তো এটি হচ্ছে নব্যচর্যাপদ। তো এই নব্যচর্যাপদ বা নবচর্যাপদের যে পদগুলো ছিল তার ভিতরে 6টি আগেই উদ্ধার করা হয়েছিল, এবং এগুলো রচনাকাল ধারণা করা হয় যে 12 থেকে 1600 শতকের ভিতরে হবে। ওকে, তো তার একটা আছে নতুন চর্যাপদ, এই কিন্তু নব্যচর্যাপদ না, এটি হচ্ছে নতুন চর্যাপদ। তো চর্যাপদ প্রকাশের পর প্রায় গত 100 বছর ধরেই কিন্তু বাংলাদেশ এবং দেশের বাইরে চর্যাপদ সংগ্রহ, তারপরে সম্পাদনা, প্রকাশ, এইসব বিষয় নিয়ে অনেক কিন্তু গবেষণা হয়েছে। তো এই ধারাবাহিকতায় কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বাংলা বিভাগের অধ্যাপক, আমাদের ফোকলোর বিশেষজ্ঞ, মানে ডক্টর মোহাম্মদ সৈয়দ শাহেদ, তিনি কিন্তু 2017 সালে আমাদের যেই অমর একুশে বইমেলা, সেখানে নতুন চর্যাপদ নামটি বই প্রকাশ করেন। ওকে, এখন গুরুত্বপূর্ণ কিছু গ্রন্থ আছে যেগুলো অনেক গুরুত্বপূর্ণ, আমাদেরকে জানতে হবে। যেমন চর্যাগীতিকা, আনোয়ার পাশা এবং আব্দুল হায়ের, এবং একই নামের চর্যাগীতিকা আরেকটি বই আছে, সেটি হচ্ছে সৈয়দ আলী হাসানের। ওকে, আবার চর্যাপদ নামকই 2টা বই আছে, একটি হচ্ছে অতীন্দ্র মজুমদারের, আরেকটি হচ্ছে মনীন্দ্রমোহন বসুর। আর নতুন চর্যাপদ, এটি একটু আগেই বললাম, সৈয়দ মোহাম্মদ শাহেদ। আর 2টি বই আছে, একটি হচ্ছে হিস্ট্রি অফ দ্য বেঙ্গলি পিপল, এটি ডক্টর নিহার রঞ্জন রায়ের, আর হিস্ট্রি অফ অ্যান্সিয়েন্ট বেঙ্গল, এটি হচ্ছে রমেশচন্দ্র মজুমদারের। তো এটি ছিল মোটামুটি চর্যাপদ সম্পর্কে বিস্তারিত, এবং এর বাইরে আসলে কোথাও কোনো প্রশ্ন আসেনি, মোটামুটি সব কিছু আমি কভার করার চেষ্টা করেছি, আশা করি কিছুটা হলে বুঝতে পেরেছেন। তো পরবর্তী ভিডিওতে আমরা মধ্যযুগের যে সাহিত্যগুলো আছে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।